108টি পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এর এই অভাবিত জয়ের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে অভিনন্দন রাজ্য পুলিশকে, অভিনন্দন তৃণমূল কংগ্রেসের সংঘবদ্ধ বাহিনীকে। একই সঙ্গে কৃতজ্ঞতা রাখছি মহামান্য আদালতের কাছে যে কলকাতা কর্পোরেশন, তারপরে আরও 4টি কর্পোরেশনের নির্বাচন প্রক্রিয়া, সামগ্রিকভাবে ভোটারদের অংশগ্রহণ, মানুষের নির্বাচন সম্পর্কে আগ্রহ আপনারা দেখেছেন এবং তারপরেও আপনারা অসীম ধৈর্যের পরিচয় দিয়ে এই 108টি পুরসভা নির্বাচনের পুরো প্রক্রিয়া আপনারা দেখলেন। এই নির্বাচন কিভাবে হয়েছে, মানুষের অংশীদারিত্ব কত ছিল, এই নির্বাচন কার্যত আমরা ফলাফলটাকে গ্রহণ করছি না। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যা পরিস্থিতি, সামাজিক এবং রাজনৈতিক এবং তার সঙ্গে প্রশাসনের যে ভূমিকা, শাসক দলের গণতন্ত্র সম্পর্কে যে অনীহা, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কোনো সুস্থ স্বাভাবিক নির্বাচন করা এই মুহূর্তে সম্ভব নয়। কিন্তু যেহেতু ভারতবর্ষের মানুষ পরপর দুবার আমাদের এই মুহূর্তে দেশের পরিচালনার দায়িত্ব দিয়েছেন, ভারতবর্ষের সর্বাধিক মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন বিজেপি পরিচালিত, সাম্প্রতিক যে 5টি রাজ্যে নির্বাচন চলেছে সেই 5টি রাজ্যেই বিজেপির সরকার গঠিত হতে চলেছে। সেজন্য সামগ্রিকভাবে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আমাদের একটা আস্থা আছে। আর আস্থা আছে বলেই এই বিপরীত পরিস্থিতিতে সম্পূর্ণ অসহযোগিতা, সম্পূর্ণ প্রতিহিংসামূলক আচরণ, পুরো দ্বিচারিতা, বিভিন্নভাবে প্রতারণার মধ্যেও আমাদের দায়িত্ব এবং দায়বদ্ধতা থেকে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। একটা নির্বাচনের ফলাফল, বিশেষ করে 2021-এর নির্বাচনের ফলাফল সমস্ত প্রশ্নের উত্তর হতে পারে না। সেই নির্বাচনকে সামনে রেখে যে সংঘবদ্ধ আক্রমণের আমরা শিকার হয়েছি, সেই শিকার হওয়ার কারণে হয়তো আরেকটু বেশি আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারতাম, কিন্তু সে অবস্থায় আমরা ছিলাম না। কিন্তু এর অর্থ এই নয় যে এই ভোটের তথাকথিত ফলাফল বিজেপির ওপরে সাংগঠনিকভাবে কোনো প্রভাব ফেলবে। আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছিলাম, আছি এবং আমরাই থাকব। ক্ষণিকের এই ফলাফলের জন্য কে বা কারা দায়ী, বা এই পদ্ধতিকে পশ্চিমবঙ্গের জনমানুষ গ্রহণ করবেন কিনা সে কথা ভবিষ্যৎ বলবে। 235টা আসন পেয়েও বামফ্রন্টের যে আচরণ ছিল, সিপিআইএম এর যে শরীরী ভাষা ছিল, সিপিআইএম এর বিরোধীদের প্রতি যে শব্দচয়ন ছিল, বর্তমানের শাসক দল 2013-তে সেটা অতিক্রম করে গেছে। সমস্ত দিক থেকে তারা সেই অতীতের ঔদ্ধত্যকে ছাপিয়ে গিয়ে আজকে একটা নতুন করে একটি বিধ্বংসী আধিপত্যবাদ প্রতিষ্ঠা করে দিয়েছেন সমাজে। তৃণমূল কংগ্রেস সমালোচিত হচ্ছেন। প্রবীণ যে সাংসদ, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, শ্রেষ্ঠ সাংসদ, প্রতিদিন সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত টিভির পর্দায় যিনি দেশের প্রধানমন্ত্রী বিজেপিকে আক্রমণ করেন এবং রাজ্য বিজেপিকে উপেক্ষা করেন, সেই সাংসদও বলেছেন যে সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন অবস্থায় আজকের এই অবস্থা চলেছে। কিছু জায়গায় আমরা দাবি করেছি এই নির্বাচন প্রক্রিয়াকে সম্পূর্ণ বাতিল করার। সুতরাং ভোটের ফলাফল কি হলো, শতাংশ কি হলো, এটার উপরে আমাদের কোনো আস্থা নেই। যেভাবে নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে আমরা দল হিসেবে আমাদের অবস্থানগতভাবে আমরা মানছি না। আমরা গোটা নির্বাচন প্রক্রিয়াকে বাতিল করবার দাবি জানিয়েছি এবং একই সঙ্গে বহু জায়গায় আমাদের প্রার্থীরা কিছু জায়গায় পুরো মিউনিসিপ্যালিটির দায়িত্ব নিয়ে আদালতের কাছে যাওয়া হয়েছে, কারণ এত সিসিটিভির কোনো রেকর্ড কার্যত কিভাবে তারা প্রিজার্ভ করেছেন সেটা জানা নেই। কাঁথি মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে যে মামলা হয়েছে দেখেছেন যে 97টি সিসিটিভি ক্যামেরার মধ্যে 91টি সিসিটিভি ক্যামেরাকে সম্পূর্ণ বিনষ্ট করা হয়েছে
কিন্তু তারপরেও সেখানে ভোট গণনা হলো, তারপরেও সেখানে আমরা উচ্ছ্বাস দেখলাম। এই উচ্ছ্বাস উন্মাদনা আমাদের পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে গিয়ে পৌঁছয় সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আর যাই হোক, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে রাজনীতি বলে যে জিনিসটি আছে, তার মধ্যে রাজনীতি আদৌ আছে কিনা এটাই আজকে আমার মনে হয় গোটা দেশের কাছে সবচেয়ে বিচার্য বিষয়। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের রাজ্য সভাপতি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। ধন্যবাদ। আপনাদের সামনে মাননীয় সমিতিটা আমাদের পক্ষ প্রবক্তা যে বিষয়গুলো বলেছেন, আগের দিন প্রেস কনফারেন্সে ঠিক এইভাবে ভার্চুয়াল প্রেস কনফারেন্স ছিল, এই প্রেস বার্তা থেকে আমরা বলেছি যে এই নির্বাচন যেভাবে ভোট হয়েছে, যেভাবে নির্বাচন সংগঠিত হয়েছে, তাকে নির্বাচন বলা যায় কি যায় না, এই নিয়ে বিরাট প্রশ্ন ছিল। এবং তারপরে তার রেজাল্ট কি হবে সেটাও আমরা আগে বলেছিলাম, কাছাকাছি গেছে মোটামুটি। আমরা যা অ্যাজিউম করেছিলাম যেই রকম রেজাল্ট করানো সেই রকম রেজাল্ট গেছে হয়েছে। আমরা মনে করি এই রেজাল্টের মধ্যে দিয়ে জনগণের রায় হয়নি, সামনে আসে। এই রায় জনগণের রায় নয়। এই নির্বাচন সম্পূর্ণ রূপে ফেক এবং ফাঁস। আমরা সেই জন্য সমস্ত জায়গায় পুনর্নির্বাচন দাবি করেছিলাম। কিন্তু নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশন মাত্র 2টো বুথে পুনর্নির্বাচন এর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কমসে কম বেশ কিছু বুথে দৃশ্য দেখা যাচ্ছে যেখানে ইভিএম মেশিন ভাঙা থেকে শুরু করে সমস্ত কিছু হয়েছে, অথচ সেখানে নাকি ভোটের রেকর্ড ঠিক থেকে। অদ্ভুত ব্যাপার, অনেক জায়গাতে সিল ঠিক নেই। আজকে বারাসাতে আমাদের সভাপতি, জেলার সভাপতি যখন তার টিম নিয়ে গণনাতে যান, তখন তিনি দেখতে পান যে এসডিও যিনি ছিলেন তিনি চাবি দিয়ে সেই স্ট্রং রুমের তালা খুলতে পারেননি। চাবি কোথায় কেউ জানে না, শেষে স্ট্রং রুমের তালা আবল ব্যবহার করে ভাঙা হয়েছে। এর উত্তর নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন কি দেবে আমি জানি। আমাদের জেলার সভাপতি তিনি যে কমেন্ট করার যে জায়গা থাকে, যেখানে তার বক্তব্য রাখার জায়গা থাকে, মিডিয়াকে সঙ্গে সঙ্গে বাইরে এসে জানিয়েছে ঘটনাটি, এবং তার সাথে সাথে তিনি সেখানে লিখিতও দিয়েছেন। ভাবুন, একটা জায়গায় নির্বাচন হয়েছে, সেখানে স্ট্রং রুমের তালার চাবি নেই এসডিওর কাছে। চাবি তাহলে কাস্টোডিয়ান কে যাবে, কার কাছে চাবি ছিল? এটা হয়তো একটা ঘটনা ধরা পড়েছে, অন্যান্য জায়গায় এই ঘটনা হয়নি, তার প্রমাণ গোটা রাজ্য জুড়ে। তাই নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, সেই প্রহসনকে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণরূপে তার ফলস্বরূপ যেটা জনগণের সামনে আনা হয়েছে। এবং আমরা দেখলাম কিছু দুর্বৃত্ত যারা গোটা রাজ্য জুড়ে দাপিয়ে বেরিয়েছে ভোটের দিন, আজকেও তারা নির্লজ্জের মতো দাপিয়ে বেড়াচ্ছে গোটা রাজ্য জুড়ে, অশ্লীল গান, অঙ্গভঙ্গি, এবং তার মাধ্যমে বিভিন্ন জায়গায় শহরে শহরে ঘুরে বেড়াচ্ছে কিছু লোকদের বাইরে। আর মাননীয় মুখ্যমন্ত্রী সহস্র বদলে বলছে মহামাটি মানুষের চর, এর মধ্যে না মা আছে, না মাটি আছে, না মানুষ তো নেই। তাই এই নির্বাচনকে বা এই নির্বাচনের ফলাফলকে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণরূপে খারিজ করছে। জনগণের প্রকৃত যে রায়, সেই রায় এই রেজাল্টের মাধ্যমে, এই ফলাফলের মাধ্যমে সামনে আসেনি। তাই আমরা এই রেজাল্টকে মানছি না, এবং আগামীতে ভারতীয় জনতা পার্টি যেভাবে রাস্তায় ছিল বিগত দিনে, বন্ধের দিন হোক বা তার আগে হোক, আগামী দিনেও রাস্তায় থাকবে। ধন্যবাদ। সুকান্ত দা, এক সেকেন্ড ভাই। সুকান্ত দা শুনতে পাচ্ছেন? সুকান্ত দা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। সুকান্ত দা, কিছুক্ষণ আগে হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি টুইট করেছেন
আত্মবিশ্লেষণ বা কাটাছেড়া করতে বলেছেন। কি বলবেন আপনি? আপনি তো বলছেন এই নির্বাচনকে আপনারা মানেন, এই ফলাফলকে আপনারা মানেন না, কি বলবেন? আত্মবিশ্লেষণ তো সব রাজনৈতিক দলের নির্দিষ্ট সময় পর পর করা উচিত। ভারতীয় জনতা পার্টি করে এবং আগামী দিনেও করবে, এবং সেই আত্মবিশ্লেষণে আত্মর মধ্যে নিজের কথাটাও আসে, নিজেকে বসেও বিশ্লেষণ করা হয়। আমরা সবাই সেই আত্মবিশ্লেষণে অংশগ্রহণ করব, সবাইকে সেই আত্মবিশ্লেষণে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হবে। প্রত্যেকেই প্রত্যেকের মত সেখানে রাখবেন এবং সেই আত্মবিশ্লেষণ করা হবে। সুগন্ধ অবশ বলছি। বলুন। আপনি যদিও বলেছেন যে মানে দলের তরফ থেকেই বলেছেন যে এই ফল আপনারা মানছেন না, তবু যেটা জিজ্ঞেস করছি যে পাহাড় থেকে হাতি পূর্ব মেদিনীপুর ব্যারাকপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় মানে যেখানে রাজ্যের শীর্ষ নেতৃত্ব এই ভোটের দায়িত্ব নিয়েছিলেন, সেখানে ফল মানে কার্যত শূন্য। তো এই মানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সমস্ত জায়গায় সমস্ত নেতৃত্বের মানে পরেতেই বলা যেতে পারে বিজেপি কার্যত শূন্য হয়ে যায়। এটাকে আপনি কিভাবে দেখছেন? এই ফলাফলকেই যখন আমরা মানছি না, তখন স্বাভাবিকভাবে কে দায়িত্বে ছিল আর কে দায়িত্বে ছিল না, এই বিষয়টি খুব একটা আলোচনার মধ্যে আসা উচিত বলে আমার মনে হয়। আগামী দিনে আমরা আত্মবিশ্লেষণের কথা যে বললাম, সেখানে আত্মবিশ্লেষণ করবো যে এইভাবে যে হারমান বাহিনী দিয়ে যে ভোটকে লুট করার যে চেষ্টা, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কিভাবে আটকাতে পারি। 3 দশক পরে অধিকারী গড়ে এবারে কার্যত শুভেন্দু অধিকারী মানে বিরোধী দলনেতাও বটে, বিজেপির অন্যতম মুখ, সেখানেও এই বিপর্যয়। ভোট তো যেভাবে করানো হয়েছে, এটাকে যে সংগঠিত ক্রাইম, এটা নির্বাচন নয়। যেভাবে এক একটি ওয়ার্ডে 200-300 লুম্পেনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমার নিজের জেলাতে হয়েছে, যেভাবে ছাপ্পা ভোট হয়েছে। আমি একজন ব্যক্তিগত ভাবে চিনি, সে তৃণমূলের 100 খানি ছাপ্পা ভোট দিয়ে সে নিজে আহত করেছে। স্বাভাবিকভাবে আমি তার নাম বলতে পারছি না, দুঃখের বিষয়। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো ঘটার পর তাকে কি নির্বাচন বলা যায়? আমার জেলায় গঙ্গারামপুরে পুলিশের সামনে আমাদের বুথ সভাপতির থেকে শুরু করে বিভিন্ন কর্মীদেরকে মেরে তার মাকে, এক প্রার্থীর মাকে হসপিটালাইজ করে দেওয়া হয়েছে। কিন্তু ক্রাইম, অর্গানাইজড ক্রাইম। অন্য রাজ্য হলে এতক্ষণ ইডি পড়ে যেত, বিরাট বড় কিছু একটা হয়ে যেত। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গ, বছরের পর বছর ধরে আমরা দেখতে অভ্যস্ত যে ভোটের নামে মারামারি হবে। বাঙালি ভোটের সময় মারামারি করতে পারে, আর অন্য সময় পারে কিনা জানি না। কিন্তু এই যে আমাদের লেগাসি হয়েছে, এই লিগাসিকে, বাংলাকে এই লিগাসি থেকে বের হতে হবে। ওটা ভারতবর্ষ যদি পারে, তাহলে বাংলা কেন পারে? আমার শেষ প্রশ্ন হচ্ছে, কলকাতা কর্পোরেশন বা এই যে পুর নিগম, 4টে পুর নিগমের ভোট, সেখানেও আমরা দেখেছিলাম যে গোটা রাজ্যে কিন্তু বামেদের একটা নতুন করে উঠে আসার ব্যাপার দেখা যাচ্ছে। মানে শতাংশের বিচারে বলুন বা আসন সংখ্যার বিচারে বলুন, বামেদের একটা উত্থান। এবারের ভোটেও কিন্তু দেখা গেল যে শতাংশের বিচারে এবং আসন সংখ্যার বিচারে প্রায় 67 থেকে 68টা তারা আসন পেয়েছে ইতিমধ্যে, আরো সংখ্যাটা হয়তো আরো বাড়লেও বাড়তে পারে। একটা পুরসভা পেয়েছে। সেই জায়গা থেকে আপনার মানে এই যে বামেদের উত্থান রাজ্যে, এটাকে আপনি কিভাবে দেখছেন? কোথাও উত্তর হয় কোনো উত্থান নাই, হয়নি, স্পন্সর্ড উত্থান হয়েছে। 8টা ভোট তৃণমূলে পড়লে 2টো ভোট বামেদের ওখানে দেওয়া, এটা স্পন্সর্ড উত্থান। এই উত্থানই চলছে। ভোটিং পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটিতে সিটের নিরিখেও তাই। শ্রমিকদের কিছু অ্যাড করতে চান? ওয়াইশপুরকে পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটিতে কনভার্ট করার ক্ষেত্রে বামেদের একটা ভূমিকা ছিল। দীর্ঘদিন তারা প্রতিরোধ করতে পেরেছে একটি ছোট্ট পকেটে। মানুষ সেখানে তাদের কাছে থাকার জন্য মনে করেছিল, সেখানে মানুষ খঙ্গবদ্ধভাবে কিছু আসন বামেরা পেয়েছে। কিন্তু পরিকল্পিতভাবে এই যে বামেদের উত্থান, এটা দেখানো হচ্ছে আমরা কোনো শতাংশ বা কোনো ফলাফলটাকেই গ্রহণ করছি না। আমরা কোথায় দ্বিতীয় হয়েছি, বামেরা কোথায় তৃতীয় হয়েছে,
যে আমরা কোথায় জিতেছি, বামেরা চতুর্থ হয়েছে, কংগ্রেস দ্বিতীয় হয়েছে, এটা আমাদের কোনো আলোচনার বিষয় নয়। কারণ আমরা এই ফলাফলটাকে গ্রহণ করছি না, আমরা এটাকে নির্বাচন বলে মানছি না। আমরা মনে করছি না যে পদ্ধতিতে ভোট হয়েছে, নির্বাচন কমিশন বা নির্বাচন দপ্তর যেভাবে নির্বাচনটা চালিয়েছে, সেটা কোনো সুস্থ স্বাভাবিক অবস্থায় হতে পারে না। এটা গণতন্ত্র নয়। এরা বহুদলীয় ব্যবস্থায় বিশ্বাস করে না। তৃণমূলের গণতন্ত্রের প্রতি সামান্যতম আস্থা নেই। যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্লোগান দিয়ে তারা ক্ষমতার পট পরিবর্তন করেছিলেন, আজকে ক্ষমতায় এসে তারা সিপিআইএমকে সর্বদিক থেকে ছাপিয়ে গেছেন। আপনাদের মানে এই সমস্ত অভিযোগ সত্ত্বেও বলছি যে কোথাও কি দলের মধ্যে কোনো বিচ্যুতি আপনারা দেখতে পাচ্ছেন না, যে যে মানে কোথাও খামতি, বিচ্যুতি বলতে খামতি বোঝানোর প্রয়োজন নেই। আমরা তো বলছি কোনো ফুল প্রুফ সংগঠন তো হতে পারে না। আমাদের বিচ্যুতি নেই, কেউ আমাদের সংগঠন একদম দোর্দণ্ড প্রতাপ সংগঠন, আমাদের সামনে কেউ দাঁড়াতেই পারছে না, বিষয়টা এরকম নয়। আমরা একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে অনেক কর্মীকে হারিয়ে আমরা একটা নির্বাচনে অংশগ্রহণ করছি, ফলে আমাদের খামতি তো আছেই। সভাপতি তো বললেন আমাদের আত্মসমীক্ষার প্রয়োজন আছে, আমাদের আত্মসমালোচনার প্রয়োজন আছে, একদম উপর থেকে নিচে পর্যন্ত প্রয়োজন আছে। যিনি বলছেন প্রত্যেকটা মানুষের নিজেরও আত্মসমীক্ষার প্রয়োজন এবং দলেরও সর্বস্তরে আত্মসমীক্ষার প্রয়োজন। প্রত্যেকটা নির্বাচনের ফলাফল থেকেই, জিতলেও কোনো রাজনৈতিক দল তার থেকে একটা শিক্ষা নেয়, হেরে গেলেও তার থেকে একটা শিক্ষা নেয়। এটাই রাজনৈতিক দলের কাজ। তো আমরাও সেই প্রক্রিয়ার মধ্যে আছি। আমরা দেখব ভবিষ্যৎ, আমরা তো চলে যাইনি। 4টে কর্পোরেশন নির্বাচন যেভাবে হয়েছে, অতীতে তো এরকম নিদর্শন আছে যে পুরো ভোট থেকে মানুষ সরে দাঁড়িয়েছে। আমরা তো নির্বাচন থেকে সরে চলে যাইনি, আমরা তো বয়কট করতে পারতাম, রাস্তা খোলা ছিল, কিন্তু আমরা সে পথে হাঁটিনি। আমরা এই পদ্ধতির মধ্যেই আমরা আছি। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে শুনতে পাচ্ছি। সুভাষ দাস সুদীপ বলছি, দূরদর্শন নিউজে। বলছি যে 2021-এর ফলাফল, তারপরে 2-3টে নির্বাচন, আজকে 108। তো এই নির্বাচনের পর যে ফলাফলটা দাঁড়ালো, আপনারা বলছেন আপনারা গ্রহণ করেন, কিন্তু প্রশ্নটা হলো যে বিজেপির কর্মী এবং বিজেপির সমর্থক যারা বিজেপি কর্মী, তাদের কি মনোবল কোনো জায়গায় ভাঙছে, সংগঠন ভাঙা, মনোবল ভাঙা, এই নিয়ে আপনার বক্তব্য কি? এবং সাময়িকভাবে বিজেপি যারা নীতি আদর্শে বিশ্বাস করে, তারা সাময়িকভাবে হয়তো মন খারাপ হতে পারে, তারা ভেঙে বাইরে চলে যাবে, এরকম হয় না। বিজেপি ছোট দল থেকে পশ্চিমবঙ্গে আস্তে আস্তে এত বড় দলে পরিণত হয়েছে। আমাদের কর্মী সমর্থকরা এই প্রতিকূল পরিস্থিতিতে 2 তারিখের পর থেকে যা চলছে, কোনো সভ্য সমাজে চলে না, কিন্তু পশ্চিমবঙ্গে চলছে। সেই অবস্থাতে আমাদের কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় যতটা পেরেছে রুখে দাঁড়িয়েছে। কোনো কোনো জায়গায় তারা পেরেছে, কোনো কোনো জায়গায় পারেনি, কিন্তু তাদের মনোবলে কোনো খামতি হবে বলে আমার মনে হয় না। আগামী দিনে আমরা সাংগঠনিকভাবে আমাদের যে কর্মকাণ্ডগুলো আছে, সেই কর্মকাণ্ডগুলো ধীরে ধীরে যখন আমরা বুথ লেভেলে নিয়ে যাব, তখন কর্মীদের মধ্যে আবার উন্মাদনা বা উদ্দীপনা সেগুলো আবার আগের মতো অবস্থায় ফিরে যাবে বলে আমার বিশ্বাস। সুকান্তবাবু, বিক্রম দাস বলছিলাম জি24 বিষয়ে। আমার জিজ্ঞাসা আপনার কাছে, তৃণমূল কংগ্রেস একদম সরাসরি বলছে সংগঠন নেই আপনাদের, আপনাদের লোক নেই, আপনাদের জন নেই। সেই কারণেই শুভেন্দু অধিকারী, যিনি আপনাদের বিরোধী দলনেতা, তিনি তার নিজের বাড়ি ফিরেছেন। এমনকি আপনার যে জেলা, আপনার যে নিজস্ব এলাকা, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। এই জায়গাটা থেকে আপনি এটা স্বীকার করেন যে আপনাদের সংগঠন সে অর্থে নেই, বা তৃণমূল কংগ্রেস যেমনটা দাবি করছে, বা আপনাদের সংগঠন কি এতটাই দুর্বল? তৃণমূল কংগ্রেসের সংগঠন আছে। তৃণমূল কংগ্রেসের কজন জেনারেল সেক্রেটারি থাকতে পারে বলুন? সংগঠন হতে গেলে তো তার আগে সাংগঠনিক স্ট্রাকচার একটা থাকতে হয়, তারপরে আপনি সংগঠন বানাবেন। তৃণমূল কংগ্রেস একটা কোম্পানির মতো, চলছে, টাকা পাচ্ছে, চলছে, তো তাকে সংগঠন বলে দেয়। এখন জিতছে, প্রশাসনকে ব্যবহার করে, গুন্ডাদেরকে ব্যবহার করে তারা জিতে চলেছে, তাই তাদের মনে হচ্ছে সংগঠন আছে। সংগঠন থাকতে গেলে তাকে সাংগঠনিক স্ট্রাকচার থাকতে হয়। তৃণমূল কংগ্রেসে সভাপতির পদ একটি, কজন জেনারেল সেক্রেটারি হতে পারে, জেলায় কজন জেনারেল সেক্রেটারি হতে পারে, ভাইস প্রেসিডেন্টের পদ কয়টি আপনাদের জানা আছে কি? আমাদের জানা নেই। আমি জেলায় দেখেছি 1 থেকে 50 অব্দি জেনারেল সেক্রেটারি হয়, আবার কার্যকরী সভাপতি হয়,
তো যে দলের স্ট্রাকচারই নেই সেই দল সাংগঠনিক ভাবে ভালো যেটা কিভাবে ক্লেম করতে পারে? বিজেপির তো তার স্ট্রাকচার আছে, একটি জেলাতে 4 জন জেনারেল সেক্রেটারি হতে পারে, 5 জন পর্যন্ত হবে না। 4 জন জেনারেল সেক্রেটারি পদ, 4 জন জেনারেল সেক্রেটারি আছে, এরকম মন্ডলে কি হবে? তার স্ট্রাকচার আছে। হ্যাঁ, আমরা তো অস্বীকার করছি না, মাননীয় শ্রমিকরা যে কথাটা বললেন যে 2 তারিখের পর আমাদের কর্মীদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে তাতে সাময়িকভাবে আমাদের সংগঠনের ক্ষতি হয়েছে, সংগঠন অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আস্তে আস্তে আমরা সংগঠনকে একত্রিত করছি। কারণ 21-এর নির্বাচনের পর থেকে পোস্টপোল ভায়োলেন্স, কয়েক মাস আগেও সিবিআই কাছে পোস্টপোল ভায়োলেন্সের কেস গেছে। তার মানে কি? পোস্টপোল ভায়োলেন্স এখনো চলছে, সেই অবস্থাতে আমরা লড়াই করছি। আমি তো বললাম যে আমার নিজের এলাকাতে আমার যিনি প্রার্থী তার মা হসপিটালে, যারা প্রার্থীর মাকে পর্যন্ত ছাড়ছে, এটা তো লজ্জা রাখার জায়গা নেই। দুর্ভাগ্যের বিষয় আমাদের বাংলার সংস্কৃতির সাথে ভোটের হিংসা, নির্বাচনের হিংসা এমন ভাবে জড়িয়ে গেছে যে আমরা তাকে জাস্টিফাই করি, হ্যাঁ এটা ঠিক। আমরা দুটো সম্প্রদায়ের মধ্যে লড়াইকে খুব নিন্দা করি, কিন্তু দুটো রাজনৈতিক দলের মধ্যে লড়াইকে সেই নিন্দা করি। সুকান্তবাবু, এবিপি আনন্দ থেকে সন্ধ্যে। আজকে দার্জিলিং এ সম্পূর্ণ একটা নতুন দল জিতেছে, যেখানে না বিজেপি না তৃণমূল কেউই সুবিধা করতে পারেনি, কি বলবো? হামরো পার্টি বলে একটা নতুন দল, রাজনৈতিক দল, যারা যে এডওয়ার্ড যিনি ইয়ের সাথেই ছিলেন, জিএনএলএফ ছিলেন, পরে বেরিয়ে গিয়েছেন, জিতেছে। নতুন একটা উইং রাস্তা খুলেছে রাজনীতিতে, দার্জিলিংয়ের রাজনীতিতে। আমরাও লক্ষ্য রাখছি আগামী দিনে কি হতে। যে সমস্ত জায়গায় ত্রিশঙ্কু হয়েছে, কয়েকটি মিউনিসিপ্যালিটি ত্রিশঙ্কু হয়েছে, সেখানে নির্দলরা একটা বড় ফ্যাক্টর। যাদের বহিষ্কার করা হয়েছে বা সাসপেন্ড করেছিল তৃণমূল, তাদেরকে বলছে যে দলে ফেরাবে না। তো ক্ষমতার দখল পেতে কি তৃণমূল আবার তাদের ফিরিয়ে নিতে পারে, কি মনে হয়? তৃণমূল কংগ্রেস ক্ষমতা সর্বস্ব, স্বাভাবিকভাবে তারা ফিরিয়ে নেবে, ফিরিয়ে নিয়ে আবার সেখানে ক্ষমতা দখল করবে, তাহলে কিনে নেবে। পয়সার তো অভাব নেই, কয় লাখ টাকা, গরুর টাকা, অনেক টাকা। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে 11,025টি বুথের মধ্যে মাত্র 7টা বুথে অভিযোগ উঠেছে, বাকি জায়গায় মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছে, আজও বলেছে। মুখ্যমন্ত্রী গান্ধারী হয়ে যাচ্ছে। আমার নিজের জায়গাতে গঙ্গারামপুরে 18টি ওয়ার্ডের ইয়ে হয়েছে, মানে গন্ডগোল হয়েছে, ঠিক আছে, নিজের জায়গায়। আমি একটার উদাহরণ দিই, এরকম শত সহস্র বুথ আছে যেখানে এই ধরনের ঘটনা ঘটে, পুরো ছাপ্পা আছে। পঞ্চায়েতের লোক এসে তারা ভোট দিয়ে গেছে, চোখের সামনে দেখা যাচ্ছে। জয়নগর পৌরসভার ভিডিও ঘুরে বেড়াচ্ছে, হাতে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রী দেখতে পান না, এতে প্রবলেম হয়েছে। সাউথ ইন্ডিয়া যেতে বলুন, একবার ট্রিটমেন্ট করি। উনি আজকে কর্মীদের বলেছেন যে যত জিতবো তত যাতে আমরা নম্র হই। ওনার কর্মীরা নম্র হবে। সোনার পাথরবাড়ি তৃণমূল কংগ্রেস একটি লুম্পেনদের দল, এখন লুম্পেনগিরি চলছে রাজ্যের রাস্তায় রাস্তায়, গান এবং তার সাথে উদ্দাম নৃত্য দেখতে পাচ্ছি বাংলার জন্য। ঘোষ বলছি, আনন্দবাজার পত্রিকা অনলাইন। বলুন। আপনি বললেন লকেট চ্যাটার্জি টুইট করেছে, আপনি বিশ্লেষণ লিখেছেন, তো আপনি বললেন আপনি বিশ্লেষণ হবে। পুরস্কার মেয়ের পর থেকে পার্টির মধ্যে অনেকেই গান তুলেছেন, কথাবার্তা তুলেছেন, লকেট তুললেন আছে। তো এটাও তো ঠিক যে লকেটই যদি ধরি যে তারা এই নির্বাচন পর্বে সেভাবে প্রচারে ছিলেন না, পার্টির সঙ্গে ছিলেন না, এবং একটা অংশ দলের বিরোধিতা করে চলেছে নতুন রাজ্য কমিটি। এটাও কি বিশ্লেষণ হবে? সমস্ত কিছু বিশ্লেষণ হবে, অবশ্যই সমস্ত কিছু। দলের মধ্যে থেকে যারা একটু অন্য সুর গাইছেন তাদেরকে নিয়ে এবং রাজ্য কমিটি নিয়ে নতুন আপনার রাজ্য কমিটিতে যে অভিযোগ উঠছে সেটাও কি এবার বিশ্লেষণের মধ্যে আসবে? অন্য সুর যখন বিশ্লেষণ হয়, পার্টির নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে বিশ্লেষণ হয়, এবং সেই ক্ষেত্রে আত্মসমালোচনা করা হবে। সবাই নিজেদের সমালোচনাটাও করতে হবে, কারা কারা ভোটে কি কাজ করেছে। মনে রাখি বলুন।
সুকান্তদা বলছি যে যে সমস্ত জায়গায় আপনাদের প্রার্থীরা জিতেছে অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যে ভোটের আগে থেকেই তাদেরকে ভয় দেখানো হয়েছিল। তো জেতার পরে যে ভয়ের বাতাবরণ চলে যাবে তেমনটা তো নয়, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা এই সমস্ত জয়ী যারা প্রার্থীরা রয়েছেন তাদেরকে রাখার কোনো রকম ব্যবস্থা করবেন, মানে যাতে তারা কোনো অন্য দলে চলে না যায় ধরনের রকম। দলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলার সভাপতিদেরকে যে সেখানে যারা জয়ী হয়েছে তাদের সাথে যোগাযোগ রেখে তাদেরকে সাহস যোগানোর জন্য। স্বাভাবিক ভয়ের পরিবেশ তো আছে, অস্বীকার করার উপায় নেই। আমরা যে ধরনের দুর্বৃত্তদের লম্পজম্প দেখলাম এই ভোটে, ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু না। সুকান্তদা, নিউজ বর্তমান থেকে পিয়ালি বলছিলাম। আপনারা অভিযোগ করছেন যে ভোটে মানে ঠিক মতন প্রচার করতে দেওয়া হয়নি কিংবা ভোট দুর্নীতি হয়েছে। কিন্তু তৃণমূল বলছে যে বিজেপির মধ্যে আদি নব্বর দ্বন্দ্ব চলছে, আর সেই জন্য তারা সরজমিনে প্রচার করতে পারেন। কি বলবেন? এবং দ্বন্দ্ব কাকে বলে কয়েকদিন পর থেকে দেখতে পাবে। তৃণমূল কংগ্রেসের যে চেয়ারম্যান হবে তাই নিয়ে দ্বন্দ্ব শুরু হবে। অলরেডি কলকাতায় সবাই টাকার বস্তা নিয়ে দৌড়দৌড়ি শুরু করে দিয়েছি। আরো কিছুদিন যেতে দিন, চেয়ারম্যান হয়ে যাওয়ার পর কে কতটা ভাগ পাবে তা নিয়ে দ্বন্দ্ব। এবং নিজেদের মধ্যে মিউনিসিপ্যালিটিতে যদি গোলাগুলিও হয় আপনারা খুব একটা আশ্চর্য হবে। একটু অপেক্ষা করুন, খেলা তো সবে শুরু। 2271টা সিটের ভোট হয়েছে, তার মধ্যে আপনারা মোট কটা সিট জিতেছেন? আর আপনারা বলছেন সন্ত্রাসের কথা, কিন্তু এই সন্ত্রাসের মধ্যে সিপিএম তাহিরপুর পুরসভাটা জিতলো। আপনারা ওরকম কাছাকাছি অন্য কোনো একটা পুরসভা জিততে পারলেন না কেন? দেখুন, সন্ত্রাস তো সিলেক্টিভ সন্ত্রাস না, বিজেপির উপরে সন্ত্রাস। সিপিএম কে তো ফ্রি রাস্তা ছেড়ে দেওয়া হয়েছে, তোমরা লড়ো, তোমরা যেত, এবং সিপিএম কে ভোটও দেওয়া হচ্ছে। 8টা ভোট যদি তৃণমূলের কোনো যে ফেক ভোটিং করছে, ফলস ভোটিং করছে, সে যদি 8টা ভোট তৃণমূলে দেয়, 2টো ভোট সিপিএম এর। সিপিএম এর মধ্যে এই অ্যাটাক হচ্ছে, যত অ্যাটাক হচ্ছে বিজেপির উপর। ফ্রি ছেড়ে দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবে। পশ্চিমবঙ্গের বিরোধী যে ভোটার তাদের সামনে কনফিউশন করার জন্য আমি আগেও বলেছি একই কথা, একই থিওরিতে মমতা ব্যানার্জি এবং তার দল চলছে। এই যে পশ্চিমবঙ্গের বিরোধী ভোটারদেরকে কনফিউজ করো যে বিরোধীকে, তাহলে করে বিরোধী ভোট ভাগ হবে, তৃণমূল কংগ্রেস জিতবে স্বাভাবিকভাবে। এই মুখ্যমন্ত্রী ইউক্রেন প্রসঙ্গে একটা অভিযোগ করেছেন কার্যত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই সেই অভিযোগ যে ছাত্র যে সম্প্রতি যে একজন ছাত্র মারা গিয়েছেন, কার্যত দেখা গেছে দোকানে দাঁড়িয়ে খাবার কিনতে গিয়ে ছাত্রদের মৃত্যু হয়েছে। তো এই পরিস্থিতিতে কেন্দ্র যেখানে বারবার দাবি করছে যে সবাইকে ফিরিয়ে আনা হচ্ছে, এই ঢাকঢোল পিটিয়ে প্রচার কেন? আগে 3 মাস আগে কেন্দ্র তো জানতো এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, তখন নরেন্দ্র মোদীর সরকার, কেন্দ্র সরকার কেন উদ্যোগ নিল না? তখন তারা ভোটে মেতে থাকলো, প্রচারে মেতে থাকলো। আজকের যখন একজন ছাত্র মৃত্যু হয়েছে তখন ঢাকঢোল পিটিয়ে প্রচার হচ্ছে যে বাইরে থেকে আমরা সবাইকে দেশে ফিরিয়ে আনছি। মুখ্যমন্ত্রী বলেছেন, কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রীকে নিজের রাজ্য সামলাতে হবে। যখন করোনার সময় লকডাউন হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী তার পরিযায়ী শ্রমিকদেরকে বাইরে থেকে আনার জন্য কি ব্যবস্থা করেছেন? উনি তো বুঝতে পারেননি তখন যে করোনা আসবে। উনি বলেছিলেন দিল্লির দাঙ্গা থেকে চোখ ঘোরানোর জন্য করোনার তথ্য তোলা হচ্ছে। বলেছিলেন তো, আপনাদেরকে বলেছিলেন, আপনারা সাংবাদিকরা ছিলেন তো, প্রশ্ন করেছেন একবার মুখ্যমন্ত্রীকে, দিদি তখন আপনি ভুল বলেছিলেন, আপনার দূরদর্শিতার অভাব ছিল, আপনার কোনো প্ল্যানিং ছিল না বাংলার লোকের পরিযায়ী শ্রমিকদেরকে বাইরে থেকে আনার জন্য। ভারতবর্ষ যখন তার স্টুডেন্টদেরকে ফেরত আনছে, আমেরিকা থেকে শুরু করে বিশ্বের তাবড় দেশ তারা হাত তুলে নিয়েছে, নিশ্চয়ই দেখেছে আপনারা। আমরা চেষ্টা করছি সর্বতভাবে মাননীয় প্রধানমন্ত্রী, এই প্রশ্নটাও তার সাথে মুখ্যমন্ত্রীকে করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কি সেই সময় দূরদর্শিতার অভাব ছিল যে আপনি বুঝতে পারেননি যে করোনার মতো একটা বিপদ আসছে? আপনি বলেছিলেন দিল্লির দাঙ্গা থেকে চোখ ফেরানোর জন্য এই করোনার তথ্য আনা। এই প্রশ্নটা করুন, তাহলে আপনি আপনার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
মুখ্যমন্ত্রী বলছেন, বলা হচ্ছে দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে যে দেশ থেকে ফিরিয়ে আনা হচ্ছে, কারণ ওখানে যে মানুষ আটকে আছেন, ওখানে যে ছাত্ররা আটকে আছে, অন্তত তাদের মনোবল বাড়ানোর জন্য যে দেশ আছে, দেশের প্রধানমন্ত্রী আছে, 135 কোটি মানুষ অধীর আগ্রহে ওই মানুষগুলোকে যাতে নিরুপদ্রবভাবে সুস্থভাবে দেশে ফেরানো যায় তার জন্য বদ্ধপরিকর। এর জন্য বারবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং এটা বলা হবে। এটা কোনো মানুষকে আশ্বাস দেওয়ার শুধু কথা নয়, তার মনোবল বাড়িয়ে তারা যাতে সংঘবদ্ধভাবে ওখানে নিজেদের মধ্যে থাকেন সেটার জন্য চেষ্টা করা হচ্ছে। সুকান্তবাবু, বলুন। আজকে অখিলগিরির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস জিতবে শুভেন্দু অধিকারীর জায়গাতে। তো সেই অখিলগিরি বলেছেন যে বিরোধী শূন্য হওয়া কোনো গণতন্ত্রের পক্ষে কাম্য নয়। বিরোধী শূন্য গণতন্ত্রের পক্ষে কাম্য তো নয়, অবশ্যই। অখিলবাবুর এই বোধোদয় হয়েছে, এই জন্য ওনাকে আমি অভিনন্দন জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী বা তার দলের অন্যান্য নেতাদের যারা এইসব লুম্পেনগিরি করে ভোটে জিতে, তাদেরও বোধোদয় হবে। অখিলবাবু ওখানে কত লুম্পেন এনেছিলেন তিনি বলতে পারবেন। তো এখন জানি না অন্য কোনো কারণে তার এই বোধোদয় হয়েছে, নিমন্ত্রণ পেয়েছে বলে শুনেছি। সবকটা আসনে জিততে পারেনি তৃণমূল কংগ্রেস। মানে যেভাবে দখল করেছিল শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতার বাড়ি যেখানে, সেখানে কাঁথি পুরসভা শূন্য হয়ে যাবে। তো সেটা একটা সাংগঠনিক ব্যর্থতার পরিচয় দিয়েছেন ওখানে অখিলগিরি, আর সেটা থেকে ঢাকবার জন্যই উনি এখন এই তত্ত্ব খাড়া করছেন। সুকান্তবাবু, আজকে জয়প্রকাশ মজুমদার বলেছেন যে শুভেন্দু অধিকারীর ডানা ছাটার প্রক্রিয়া শুরু হয়েছে বিজেপি। জয়প্রকাশ দার উত্তরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে শেষ সুকান্তদা, আবার শেষ করুন। শেষ প্রশ্ন সুকান্তদা, সেটা হচ্ছে ইটিভি ভারত থেকে সুজয় বলছিলাম। আজকে অধীর চৌধুরী বলেছেন যে হিম্মত থাকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মক ভোট করে দেখান, কি বলবেন? মক ভোট অনেকটাও জানে এবং যে পশ্চিমবঙ্গে যেভাবে ভোট হয়েছে, এই ভোট ঠিকমতো হয়, তাইভাবে এই ভোটের নামে যে প্রহসন, এটা আমার মনে হয় সমস্ত বিরোধীদের, হয়তো আমাদের আইডিওলজিক্যাল ডিফারেন্সেস আছে, সবাইকে প্রতিবাদ করা হবে একসাথে। সুকান্তদা, এনআইএন 565 থেকে বলছি, আমি গোপাল সাহা। আপনি যেটা বলছেন প্রচারের যে কথাটা বললেন, আপনাদের উপরে যে অ্যাটাকের ব্যাপারটা, কিন্তু একই রকম ভাবে যেটা দেখা গেছে তৃণমূল কংগ্রেস থেকে যে বিভক্ত হয়ে নির্দল প্রার্থী যারা দাঁড়িয়েছে তাদেরকে কার্যত হুমকি দেওয়া হয়েছিল এবং তারা কিন্তু প্রচারে যেতে পারেনি, এবং তাদের দিক থেকেও 5টা সিট তারা কিন্তু পুরসভা জয়লাভ করেছে। সেখানে আপনারা কার্যত শূন্য, কি প্রতিক্রিয়া দেবেন? আরে ভাই, এ তো বলে দেওয়া হয়েছে আগে থেকে যে আমরা এই ফলাফলটা গ্রহণ করছি না। কে 5টা জিতেছে, কে 5% পেয়েছে, কে 15টা পেয়েছে, এটা কোনো বিষয় নয়। বিজেপি পশ্চিমবঙ্গ, আজ আমরা এই ফলাফলটাকে গ্রহণ করলাম না। আমরা পুরো নির্বাচনটাকে বাতিলের দাবি জানিয়েছি। আমরা নতুন করে ভোট করবার আমরা দাবি জানিয়েছি। বিভিন্ন জায়গায় আমাদের যারা প্রার্থী ছিলেন তারা আদালতের দ্বারস্থ হয়েছেন, কিছু জায়গায় মিউনিসিপ্যালিটি দ্বারস্থ হয়েছে। তো সুতরাং এটা নিয়ে তো কাটা ছেঁড়ার কোনো প্রয়োজন নেই। আমরা সংঘবদ্ধভাবে যে লড়াই যতটা আমাদের প্রতিরোধ করবার ছিল আমরা পুরোটা করতে পারিনি, তার প্রতিকূল অবস্থা তার জন্য দায়ী। সেটা আমরা আত্মবিশ্লেষণ করব, সেটা নিয়ে দল চিন্তা করবে। কিন্তু এখানে কোন ফলাফলে 3, 4, 5, 6 হিসাব বিজেপি করবে না। সমীরবাবু, আজকে উত্তর 24 পরগনা আর নদিয়াতে মতুয়া ভোট, আর উত্তরবঙ্গের যেটা আপনাদের স্ট্রং জায়গা ছিল সেখানে আপনাদের ভোটের ফলাফলে দেখা যাচ্ছে যে ঘাসফুলের জয় জয়। এর কি আমি তো আবার আমি তো আগেই এটা বললাম, তো আমরা এই ফলাফলটাকে গ্রহণ করছি না। আর পশ্চিমবঙ্গে জাতপাতের ভোট হয় না, পশ্চিমবঙ্গে এই ধরনের বিভাজনের ভোট হয় না। রেনেসার কারণেই হোক, আর রামকৃষ্ণের কারণেই হোক, আর চৈতন্যদেবের আন্দোলনের কারণেই হোক, এখানে ছোঁয়াছুত যে আছে, কাস্টিজম ইজ এ সোশ্যাল রিয়ালিটি, কিন্তু সেটা থেকে পশ্চিমবঙ্গ অনেকটাই মুক্ত। আর তার উপরে ভিত্তি করে কোনোদিন পশ্চিমবঙ্গে ভোট হয়েছে বলে আমাদের জানা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ।